সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আমি আছি স্বপ্নিল সজীব, আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানু নেয়াজ। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার অনেক পরিচয়। আপনাকে নিউ ইয়র্কের মানুষ সহ বাংলাদেশি যত ভাই বোনেরা আছে আপনার গানে মুগ্ধ হয়ে, আপনার গান শুনে, আপনার কর্ম, আপনার প্রতিটা পরিচালনায় তারা মুগ্ধ হয়। আপনার অনেক অনেক পরিচয়। এর মধ্যে থেকে আপনি কোন পরিচয়ে পরিচিত হতে বেশি পছন্দ করেন? একজন ব্যবসায়ী, একজন গৃহিণী, একজন মা, একজন সঙ্গীত শিল্পী? একজন গৃহিণী এবং একজন মা হিসেবে সবচেয়ে বড় পরিচয়টাই হচ্ছে আমি একজনের ওয়াইফ। আর যার ওয়াইফ সে একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব রাখেন, যিনি বাঙালি যে আমাদের ইয়েটা আছেন, কমিউনিটিটা আছেন, এখানের জন্য আমি ওনাকে নিয়ে অনেক বড় একটা ইয়ে করে আর কি গর্ব করি। এবং আমরাও তাকে নিয়ে সবাই গর্ব করি। আপা, একটা জিনিস জানতে চাই, দীর্ঘ 20 বছরের মতো আপনি প্রবাসে আছেন। বাংলাদেশের কোন জিনিসটা আপনি মিস করেন প্রবাসে? বাংলাদেশের আসলে আমার বাংলাদেশটা হচ্ছে একটু গ্রামের যে ভাব এবং গ্রামের যে চালচলন এবং বাংলার যে চাওয়া পাওয়াগুলো, এগুলো সবচেয়ে বেশি মিস করি আমি। কিন্তু তারপরেও আমি বলবো যে এই প্রবাসে বসে আপনারা যেভাবে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কোথাও যেন কমতি মনে হয় না। কারণ এখানে বাংলাদেশি সংস্কৃতির যতগুলো ধারক এবং বাহক আছে, তার মধ্যে কিন্তু আপনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। আপনার গানের মুগ্ধতায় আমরা সবসময় ভেসে উঠি। আপা, অনেক ধরনের গান আছে বাংলা সাহিত্যের, কিন্তু আপনার কণ্ঠে লোকসঙ্গীত এবং আধুনিক গান শুনতে দর্শকরা বেশি পছন্দ করে। আপনার কি ব্যক্তিগতভাবে এই গানগুলো বেশি ভালো লাগে? আমার ব্যক্তিগতভাবে আধুনিকটাই বেশি ভালো লাগে। পল্লী গীতিটা তো আছে, ফোক গানের প্রতি এমনিতে তো বাঙালির একটু আছেন, দুর্বলতাই আছেন, তো যার জন্য এটাকে খুব বেশি নেই আর কি, পছন্দ করি। আপা, আপনার অনেকগুলো পরিচয়। আপনি একজন সফল মা, সফল গৃহিণী, সফল ওয়াইফ, সফল ব্যবসায়ী, সফল সঙ্গীত শিল্পী। আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যদি একটু বলতেন দর্শকদের কাছে। আসলে আমাদের যে ব্যবসাটা, এটা হচ্ছে মানুষ নিয়ে। যেটা আমাদের প্রথম ব্যবসা, সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স, যেখানে অনেক ড্রাইভাররা গাড়ি চালান, আমাদের ব্ল্যাক কার, ইয়েলো কার এবং হোম কেয়ার, হোম যে ইন্স্যুরেন্স, এগুলো সবই আমরা করি। এগুলো কিন্তু আমরা পাবলিক নিয়েই আমাদের সব কাজ। আর হোম কেয়ার যেটা আমাদের গোল্ডেন এজ হোম কেয়ার, এটাও কিন্তু পাবলিক নিয়ে। তো কাজেই ব্যবসাটাই হচ্ছে আমাদের মানুষ নিয়ে, যার জন্য আমরা এটাতে যে চেষ্টা করি যে আমরা মানুষের মনটা যেন পাই, সেভাবে স্বস্তিভাবে আমাদের ব্যবসাটা হয়, আর অনেস্টলিভাবে যাতে আমরা। আমি বলতেই পারি যে আপনাদের একটি মূল মন্ত্র মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি যেটা বলছেন যে আপনারা যেই কাজটি করেন সেই কাজের মধ্যে মানব সেবার ব্যাপারটা সবার প্রথম চলে আসে। এই কারণেই হয়তো এতগুলো প্রতিষ্ঠান এত দিন ধরে সফলতার সাথে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা অনেক অনেক শুভেচ্ছা সবসময় জানাতে চাই। ছোট্ট করে কি আপনার কণ্ঠে আপনার প্রিয় কোনো গান শুনতে পারি? কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। বাহ, অসাধারণ, চমৎকার। আপনার জীবনে একটা জিনিসই আছে, মানুষের জন্য ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আপনার জন্য অনেক শুভকামনা। একটা জিনিস হয়তো অনেক দর্শকই জানে না, যে প্রবাসে আপনাদের সবথেকে জনপ্রিয় একটি পত্রিকা আপনারা আজকাল ওন করেন। সেই পত্রিকা নিয়ে যদি একটু গল্প করতেন।
আসলে আজকালটা হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে একটা মানে বড় নিউজ মানে পেপার, তো এটাতে আমরা মানে রেখেছি অনেক সাংবাদিক আছেন, কাজকর্ম করছেন, ভালোভাবে করছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের মানে দায়িত্বটা আছে আমার ম্যানেজিং মানে এডিটর আমি এখানে। তো দেখছি আসলে যারা আছেন ওনারা ভালোভাবেও করছেন কাজ, আমাদের শুধুমাত্র দেখাশোনা, এর চেয়ে তাদেরকে মানে কিছু না। না, আসলে একটি বট গাছ হতে গেলে অবশ্যই তার শিকড়ের শক্তিটা সব থেকে জরুরি। আপনাদের আন্তরিকতা, আপনাদের সততার জন্যই হয়তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এত সুন্দরভাবে মানুষের কাছে এত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। এত মানুষ ভালোবাসে নিউ ইয়র্কের আনাচে কানাচে যত বাংলাদেশি ভাই বোনেরা আছে বা বাঙালি ভাই বোনেরা আছে, আপনাদেরকে এত ভালোবাসে। এই ভালোবাসাটা মনে হয় না যে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়? আসলে হয় কি, সততা আর ভালোবাসা এই দুটা যদি আপনার মনে প্রাণে যদি খুব গভীরভাবে যদি আপনি যদি রাখেন বা এটা নিয়ে যদি আপনি কাজ চালিয়ে যান, তাহলে ওখান থেকে ভালোবাসা বাড়বে, কমবে না কখনো। অনেকেই জানতে চায় যে যারা হয়তো নতুন আমেরিকাতে এসছেন তারা কিভাবে ছোট ছোট কাজ কিভাবে শুরু করবে, কারণ আমরা যতদূর জানি যে এখানে যে কোনো কাজ করতে গেলে একটি প্রপার ইন্স্যুরেন্স থাকতে হয়, একটা পারমিশন থাকতে হয়। তারা কি আপনার কাছে আসলে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন তাদেরকে? আসলে আসেন তো সবাই, তো মানে আসেন না যে তা না, যতটুকু আমরা পারি সেবা যত্ন করি। টাকা দিয়ে বলেন, ঘর বাড়ি দিয়ে বলেন, গাড়ি দিয়ে বলেন, বা এমনি চাই যে মানে হয় না যে মানে কাজ যে এসে তো বড় কোনো কাজ মানে কি যে করা সম্ভব না, বিন্দু বিন্দু করেও তো সিন্ধু হয়, তাই না? তো যেহেতু হেল্পের তো একটু দরকারি হয়, এটা যদি না কেউ না কেউ তো মানে এগিয়ে আসতে হয়, সেহেতু আমাদেরকে একটু না হয় ওরা মানে বেঁচিয়ে নেয়। সত্যি এই কারণে হয়তো এখানে যত অনুষ্ঠান দেখি সব অনুষ্ঠানেই আপনাদের পৃষ্ঠপোষকতা, আপনাদের সহায়তা, আপনাদের ভালোবাসা কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণেই হয়তো এখানে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবসময় কিন্তু গোল্ডেন এজ হোমের সহায়তা আমরা দেখতে পাই। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা জায়গা খুব কম হয়ে থাকে, আর প্রবাসের মতো জায়গাতে যেখানে আরও বেশি কষ্টের একটি ব্যাপার থাকে, সেখানে আপনাদের সহায়তায় কিন্তু বাংলা সংস্কৃতি এগিয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু অনেক শিল্পীরা আপনাদেরকে মন থেকে ভালোবাসে, এবং হয়তো আপনি একজন গুণী শিল্পী বিধায় আপনি অন্য শিল্পীর তাড়নাটা বুঝতে পারেন এবং অন্য শিল্পীদের জন্য এগিয়ে আসেন। ছোট্ট করে একটি জিনিস জানতে চাই, অনেক নারীরা কিন্তু আপনার ভক্ত। আমি আপনার সোশ্যাল মিডিয়াতে আছি, আপনার সোশ্যাল মিডিয়া ফলো করি, তো সেখানে দেখেছি আপনার বিউটিফিকেশন, আপনার মেকআপ, আপনার শাড়ি পরার স্টাইল তারা অনুসরণ করে এবং সবাই আপনাকে ভালোবাসে, সিক্ত করে। এটার কি কোনো মূল মন্ত্র আছে বা এটার কি কোনো গল্প আছে যেটা আমাদের দর্শকরা জানতে পারে? আসলে হয় না যে এক একজনের এক একজনকে অনুকরণ করেন, তাই না? তো আমরা যেমন ছোটোকালে কত কিছু দেখতাম, শাবানা, ববিতা, ওনাদেরকে আম্মারা দেখতাম যে মানে দেখতেন এখানে একটা খোপা করা বা এখানে একটা ইয়ে করা, মানে শাড়ির ইয়েগুলো স্টাইল, তো কেউ না কেউ তো মানে করবে এরকম। তো আমি আসলে অনুকরণ করাটা সেটা না, আমার যখন যেটা আমি মানে পরে মানে পছন্দ বোধ হয় আমার, বা আমি পরে আমি শান্তি পাই, সেটাতে আমি যাই। তবে বাঙালি যে কোনো মানে কি যে মানে অনুষ্ঠান হলে, প্রোগ্রাম হলে ওখানে আমি শাড়িটা মানে বেশি নেই এই কারণে, বিকজ আর আরেকটা মানে কথা হচ্ছে সেটা আমি কোনো পার্লারে যাই না, জীবনও যাইনি। কেন বলবেন কেন আপা? আপনি তো অবশ্যই কেন আপা? হ্যাঁ, বিকজ আমি এইখান থেকে নিজে কসমোটল ইয়ের উপরে, লজিকের উপরে ইয়ে করা, গ্রাজুয়েশন করা এখান থেকে। তো সো আমি নিজে একজন মানে কি বলবো মানে বিউটিশিয়ান, জি বিউটিশিয়ান।
তো আর আমি এমন না যে আমি একটা সাবজেক্টের উপরে মানে পড়াশোনা মানে করেছি, আমি হেয়ারের উপরে মানে ফেসিয়ালের উপরে, টাট্টুর উপরে, মানে এইখানে আপনার ফ্যাশনের উপরে যত পড়াশোনা আমি এটার উপরে আমার একেবারে 3 বছরের কোর্স আমার একেবারে কমপ্লিট করা। প্রিয় দর্শকরা এবং আমাদের যারা নারী বন্ধুরা আছেন, যারা অনেকেই রানু আপার এই হিডেন ট্যালেন্টের কথা জানতেন না, তাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিলাম যে তিনি কিন্তু অনেকটা বছর পড়াশোনা করেছেন, তার অনেকটা সময় কাজে লাগিয়ে তিনি আজকে ফ্যাশন আইকনেও পরিণত হয়েছেন। আপা, একটা জিনিস না জানলেই নয়, এত জায়গায় আপনাদেরকে যেতে হয়, আপনাদেরকে নানা মানুষ এক্সপেক্ট করে তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, তাদের নিমন্ত্রণে যাওয়ার জন্য, এর মধ্যে বাসায় বাচ্চাদেরকে এবং ভাইয়াকে কিভাবে সময় দেন? আমার একটা রুলস আছে, সেটা হচ্ছে আমি যতই কিছু করি না কেন, আমি সকালবেলা উঠে মানে প্রথমে ফজরের মানে নামাজটা মানে পড়ব, দেন বাকিটা আমার কাজ মানে শুরু হয়। বাচ্চারা কি খাবে না খাবে, হাজব্যান্ড উঠবে, আমার কিন্তু সকাল হয় একেবারে সকাল 6টায় ভোর। তখন আমি উঠি, মানে বলবেন যে আপা আপনি এত একটা উপরে আছেন বা আপনার এত মানে পয়সা, কিন্তু আপনি মানে কাজের লোকের উপরে ভিত্তি করলে তো আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড হচ্ছে আমার একটা মসজিদ মন্দির। বাহ, এটা হচ্ছে আমার আগে, দেন বাকিগুলো পরে। আমি প্রথমে আগে এগুলো করে আমার মানে বাচ্চাদের খাবার দাবার, হাজব্যান্ড কি খাবে না খাবে, ঘরের মানে ভিতরে একেবারে ক্লিন করা। আমার একটা পাখি আছে, তোতা পাখি আছে, তারও আবার খুব একেবারে সেবা যত্ন লাগে, তার খাওয়া দাওয়া, তার মানে পানি চেঞ্জ, সব কিছু তাকে নিয়ে আধা ঘন্টা মানে সময় দেওয়া, এগুলো করি। দেন আমি রেডি হয়ে আপনার হ্যাঁ হাজব্যান্ডের সাথে আমি অফিসে, কিন্তু আমি ওর সাথে 24 আওয়ার্সই থাকি, বিকজ আমার মনে হয় শুধু শাওয়ার আর বাথরুমটা ছাড়া না হলে আমি মানে সারা জীবন এমনই ছিল। দর্শকের আর একটা মজার কথা যে একজন সফল নারী হতে গেলে বা একজন সফল মানুষ হতে গেলে কিন্তু এই যে ডিসিপ্লিন লাইফ, এই যে পরিবারকে মন্দির মসজিদের মতো ট্রিট করা, এটা কিন্তু খুব জরুরি। এটা আসলে অনেকেই মনে করেন যে আমি সফল, আমি আমার সময়গুলোকে নিজে বেশি এনজয় করব, কিন্তু তা না। এই যে আপনি যে বললেন, আপনি সকালে উঠে প্রথমে আপনি নামাজ পড়েন, তারপরে বাসার কাজ করেন, রান্না করেন, তারপরে আপনি আপনার অন্যান্য কাজ। হ্যাঁ, রান্নাটা কিন্তু আমার খুব একটা হবি, রান্নাটা আমার একটা হবি ছোটকাল থেকে। মানে কি যে রান্নাটা হচ্ছে আমার নিজের হাতে রান্না করব, খাওয়াবো, এটাই আমার মানে। এত কাজ কিভাবে করতে পারেন? আমি জানি না, আসলে এটা মানুষের না, যে জিনিস মানুষ করতে মানে থাকে না, এটাতে সেই ভালো ফিল করে, ভালো একটা মানে মনে হয় যেন যে আমার এখান থেকে আমার গ্যাপ হবে না জীবনে কোনোদিন, এটাতে আমি ভালো আছি। এটার একটা কারণ মনে হয় আপনি পরিবার কাজকে খুব ভালোবাসেন, আপন মনে প্রাধান্যটা, হ্যাঁ প্রাধান্যটা করি এই কারণে, কারণ আমার মানে যাই হোক না কেন, আমার মানে প্রথমে আমার কাজ হচ্ছে আমি সকালবেলা উঠে আগে আমার ফ্যামিলিকে সময় মানে দেয়া। আমার অফিসে আসতে হবে হাজব্যান্ডের সাথে, ওর সাথে এসে তার আগে আমাদের হয়তো কত মিটিং মিছিল থাকে, ওগুলো শেষ করে ওর সাথেই থাকি একেবারে। তো আসার পরে হয়তো 1-2 ঘন্টা যদি সময় হয়, হয়তো ওর সাথে একটু মানে বের হলাম বা একটু মানে ঘুরে আসলাম, কিন্তু ও মানে বুঝে আমি এখন টায়ার্ড, তো আমাকে নিয়ে একটু মানে বের হতে হবে বা কিছু না, যে মানে কারো বাসায়ও না, কিছু না, শপিংয়ে যাই, কিছু দরকার নাই, বাট গেলাম দুজনে মিলে একটু সময়টা, হ্যাঁ একটু রিল্যাক্সটা, হ্যাঁ এটাও করি। আবার একটা খুব সুন্দর সময় আপনি কিন্তু আপনার পাখিটার সাথে কাটান। হ্যাঁ, আপনার পাখির সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি। ওর কি কোনো নাম আছে? হ্যাঁ, তুতু ওর নাম। তুতু আপনার সাথে গানও গায়? হ্যাঁ, সমীকাটা মানে ও একটা আসলে হয় কি, মানুষ মানে বলে আর কি যে পশু পাখির কোনো মানে কি ধরনের বুঝে, আসলে যারা রাখে, যারা তাদেরকে পালন করেন, যে ওনারাই শুধুমাত্র মানে বুঝেন যে ওদের ভাষাটা। আমি তো ও এমন না যে সব মানে কথাই মানে বলে সে,
দু চারটা কথা বলে সে, কিন্তু ওর কথার ফাঁকে ফাঁকে ওর যে চোখের যে চাহনি, তার যে মাথা নাড়া, তার যে হাত পা, এগুলো তো আমি বুঝে ফেলি ও কী চায়। একটা জিনিস জানতে চাই, আপনার গয়নার প্রতি কিন্তু একটু ভালোবাসা দুর্বলতা আমরা দেখে থাকি, এটা রহস্য কি বলেন না? আমি জানি না, আসলে হয় না যে মেয়েরা যার যতটুকু মানে মানে পছন্দ তারা ওইভাবে পড়েন। তো আমি যতটুকু পারি একটু গোল্ড না হলে একটু ডায়মন্ড, যতটুকু আছে আমার ভাগ্যে আমি ততটুকু মানে পড়ি। আমি ইমিটেশনের কিছু পড়তে পারি না, আমি আসলে আমার অভ্যাস নাই। যে কেন মানে সবাই বলবে কি আপা আপনার ইয়ে আছে, পয়সা আছে, না, এক একজনের এক এক মানে পছন্দ হয় না। তো আমার গোল্ডটা একটু ডায়মন্ডটা একটু আমার মানে এটাতে আমার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে কি মেয়েদেরই থাকে। তবে আমার কালেকশান করা আর কি, নতুন নতুন মানে চুরির মানে ডিজাইনগুলো কালেকশান করা, মানে নতুন ডায়মন্ডের কি আসছে, এটা আমার একটা হ্যাবিট মানে এই আর কি। অনেক নারীরই থাকে, বেশিরভাগ নারীরই থাকে, তারপরেও আপনার এই জুয়েলারি কালেকশন বা গহনার কালেকশন অনেক নারীকে কিন্তু অনুপ্রাণিত করে। সত্যি আপনি একটা অনুপ্রেরণার জায়গা কিন্তু নারীদের হয়ে দাঁড়িয়েছেন। আমি তো অনেকের বলি যে অনেক আপুরা আছেন, ভাবিরা আছেন, আসলে পরে মানে হয়তো এটা উল্টো মানে পরে আসেন, তখন আমাকে বলেন যে ভাবি এক এক দিন এক এক সময় দেখি আপনার মানে কি যে গোল্ডগুলো ভালো লাগছে এটা এটা। তো আমি বলি যে শোনো, মানুষের কেউ হয়তো মানে বেশি পরিমাণে পারে কিনতে, কেউ হয়তো কম, কিন্তু যতটুকু পারো এত লোহা লক্ষ্য না কিনে যতটুকু পারো তোমার $100 সাথে হয়তো আরও $50 দিলা বা আরও $100 জমা করে তুমি এমন মানে কিছু মানে কিনো যেটা তোমার অ্যাসেট থাকবে। এটা তোমার একটা লাইফ, যে তুমি যেই কোনো সময় আল্লাহ না করুক যদি কোনো বিপদে পড়ো, তখন তোমার ওটাই কিন্তু যতটুকু পারো কিন্তু তোমার সেল ভ্যালু আছে। ওই যে বলেছিলাম আপনি একজন সফল ব্যবসায়ী, সেই কারণে আপনার মাথায় এটা আছে যে একটা অকেজো জিনিস না কিনে একটা কাজে জিনিস কিনি, যাতে পরবর্তীতে এটাকে কাজে আসতে পারে, আমি কাজে লাগাতে পারি। হয় এটাই তো আপনার মানে কাজের। ঠিক আছে, আমরা তো একটা সময় হয় না, আমরা ধাপে ধাপে আমাদের বয়স মানে কি বাড়ে, একটা সময় যায় না যে আমার কিছু একটা অ্যাসেট আছে, যে ওখানে আমার একটা আশা, আমার একটা হোপ যে আমার এখান থেকে আমিও মানে কি যে পারবো খেতে, আরেকজনকে মানে পারবো দিতে। এখন আমারে যদি না থাকে, এখন আমি আরেকজনকে কি করে দেব? সত্যি তাই। এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে অনেক ব্যস্ত আপনি, আমি জানি, কিন্তু এই ব্যস্ততার মাঝে গানের চর্চাটা কখন করেন? আসলে মনে যদি আপনি করেন যে না আমাকে এই সময়ে এই জিনিসটা করতে হবে যে করে হোক, দেখবেন ওটা কিন্তু হয়ে যায়। আর গানটা হচ্ছে কেউ হয়তো এটাকে অন্যভাবে মানে তার মানে একটা আয়ের হিসেবে মানে নিচ্ছেন, কেউ হয়তো শখে। তো আমার একটা শখ, আমি ছোটোকাল থেকে গান গাই, আমার চিটাগং মানে বেতারের থেকে আমি ছোটোকাল থেকে গান করি। তবে গানটা হচ্ছে আমার মানে মনের একটা খোরাক, আর কিচ্ছু না। যে আমার আমি শিল্পীদেরকে মানে খুব মানে সম্মান করি, আমার একটা রেসপেক্ট আছে যে গানের মতো করে গান মানে গাইতে হবে, সেটা আমি যতটুকু পারি, আমি চেষ্টা করলে সব পারবো। তবে যারা শিল্পী মানুষ, যারা এটা করে খান, তাদেরকে আমি অনেক ভালোবাসি। আসলে গানটা মন থেকে গাইতে হবে, ভালোবেসে গাইতে হবে, ভালোবেসে সফলতা হয়তো আসবে। একদম। আপা, আপনার গানের অনুপ্রেরণা কারা? আগে ছিলেন আমার মা, এখন তো আমার হাজব্যান্ড অবশ্যই, কারণ আমার গান শুনে ওর ভালোবাসা। আহা, আমাদের কিন্তু মানে কি বলবো, প্রেমের না বিয়েটা, আমাদের কিন্তু ও আমাকে পছন্দ করে মানে বিয়ে মানে করেছে, আমাদের ফ্যামিলি ম্যারেজ। কিন্তু তখন গান শুনেছিল? জি, তখন ও চিটাগং মানে ছিলেন, পোস্টিং ছিলেন, তখন বিটিসিতে চাকরি ছিল ওর। তো ওখানে ও আমাকে দেখেছে, তখন ওই যে একটা কথা আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সো গুণও বিচার করেছে এবং দেখতে তো মাশাআল্লাহ আপনি আছেনই। এখন কি ছোট্ট কোনো গান শুনবো, যেহেতু গানের প্রসঙ্গ আসলো? চিটাগংয়ে আমি ছিলাম, তো চিটাগংয়ে আমাকে প্রথমবার দেখেছে, তো যেহেতু আমি চিটাগংয়েরই মেয়ে, তো আমি চিটাগংয়ের একটা ভাষা একটু গান
কলজার ভিতর গাঁথি রাখো মে তোমারে, কলজার ভিতর গাঁথি রাখো মে তোমারে, সিনার লগে বাজাই রাখো মে তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁথি রাখো মে তোমারে। বাহ, আমি যদি ভুল না করে থাকি মনের মধ্যে তোমাকে গেঁথে রাখবো, সিনার সঙ্গে তোমাকে সিনার মানেটা কি? মানে বুকে, ও মানে মনের মধ্যে গেঁথে রাখবো তোমাকে প্রিয়তম। বাহ, কি সুন্দর, কি সুন্দর, অনেক ধন্যবাদ। বলছিলাম যে আপনার গান, আপনার ব্যক্তিত্ব সমস্ত মানুষকে অনুপ্রাণিত করে। কতদিন ধরে প্রবাসে আছেন, কিন্তু প্রবাসে একখণ্ড বাংলাদেশ তৈরি করেছেন। প্রবাসে যখনই অনুষ্ঠান হয় আপনাদের ভালোবাসা, আন্তরিকতায় শিল্পীরা ভরে ওঠে, দর্শকরা ভরে ওঠে। এই হোম কেয়ার নিয়ে যদি একটু বলতেন, যে এখানে অনেক বয়স্ক যারা আছেন তাদেরকে আপনারা সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছেন, এই হোম কেয়ার নিয়ে যদি একটু গল্প শুনতাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে হোম কেয়ারটা হচ্ছে পেশেন্ট নিয়ে যারা অসুস্থ, সেটা ছোট মানে বাচ্চা থেকে 18 থেকে শুরু করে তার উপরে। তো এটা হচ্ছে একটা সেবা, আর কিছু না। সেবা দিয়ে মানে ওনারা সেবা মানে নিচ্ছেন, এটা হচ্ছে মানে হোম কেয়ার। আপা, আপনি প্রবাসের একজন প্রতিকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই প্রবাসের এত কর্মব্যস্ততার মধ্যে কিভাবে সবাই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ সো মাচ। আসলে গান এমন একটা প্রিয় জিনিস, সেটা যত ব্যস্ততা থাকুক না কেন, মানুষ যদি গানটা যদি মনে লালন করেন, এটা কিন্তু হয়ে যায়। আমরা এত ব্যস্ততার মধ্যেও হয় না যে সবাই সকাল 9টার সময় যায়, সন্ধ্যা 6টার সময় আসেন, এত টায়ার্ড। দেখবেন যে 1-2 ঘন্টা একটু মানে রেস্ট নিয়ে হলো সে গুনগুন করে রান্না করছে, গান গাইছেন, বা কোনো না কোনো গাড়িতে বলেন বা ট্রেনে বলেন, যে যত মানে ভালোবাসা থাকলে ওটা হয়েই যায়। চেষ্টা তো একটু থাকতে হয়। আর আশা রাখবো যে প্রবাসের সাংস্কৃতিক আন্দোলন বলেন বা সাংস্কৃতিক সহায়তার জন্য আপনাদের ভালোবাসা সবসময় থাকবে, আছে, এবং চিরকাল আপনারা অব্যাহত রাখবেন। এটা আমরা করে আসছি, মানে করছি, এখন ইনশাল্লাহ করে যাব। আমরা আসলে হয় না যে একটা কিছু যে মানে করলে, ওই যে বলেন না যে আমি কিছু দিলে কিছু পাবো, সেটার অর্থ হচ্ছে যে দোয়া, মানুষের মানে দোয়াটাই হচ্ছে আমাদের আসল। আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা কিছুই চাই না, শুধু আমরা যাদের জন্য মানে করছি একটু দোয়া হলো যে অন্তত আমার 2টা বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছেন, আমার ব্যবসাটা ভালোভাবে যায়, শুধু এইটুকু, যে মানে এইটুকু হলে আর আমার কিছুই লাগবে না। আপা, চ্যানেলের দর্শকের জন্য আপনার অনুভূতি ব্যক্ত করতেন। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল আইকে, চ্যানেল আই আমাকে এখানে ডাকার জন্য। আর চ্যানেল আইয়ের যত প্রোগ্রাম হোক আমি অবশ্য আসবো, আমাকে যদি ইনভাইট করেন আমি অবশ্য আসবো। আর চ্যানেল আই আমার এমনিতেই সবচেয়ে প্রিয় একটা চ্যানেল। তো দর্শকদেরকে আমার অনেক অনেক দোয়া, এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। আপনার সুস্থতা কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি প্রবাসের কথা অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আবার দেখা হবে আপনার কোনো প্রিয় অতিথিকে নিয়ে।